লাস্ট এক বছরে অর্থাৎ অক্টোবর 2024 to 25-এ শেয়ার বাজার রিটার্ন দিয়েছে 0%। কিন্তু আপনি যদি এই একই টাইম ফ্রেমের মধ্যে যদি গোল্ডে ইনভেস্ট করতেন তাহলে আপনি রিটার্ন পেতেন 75%-এরও বেশি। আর আপনি যদি একটু বেশি রিস্ক নিয়ে যদি সিলভারে ইনভেস্ট করতেন, মানে চাঁদিতে যদি ইনভেস্ট করতেন, তাহলে আপনি রিটার্ন পেতেন 90%-এরও বেশি। তাহলে এই এতটা পরিমাণ রিটার্ন গোল্ড আর সিলভার লাস্ট এক বছরে দিয়েছে, এটা দেখে সবার মনের মধ্যে এখন ফোমো চলছে যে গোল্ডে কি ইনভেস্ট করা যায় কি যায় না, সিলভারে কি ইনভেস্ট করা যায় কি যায় না, এখন কি ইনভেস্ট করার নতুন কোনো অপরচুনিটি রয়েছে, নাকি যেটা রয়েছে সব কিছু সেল করে দেবো, এতটা বেড়ে গেছে এবার কি প্রফিট বুক করে নেওয়ার টাইম। দেখুন, আপনি যদি একদম বটম থেকে চেক করেন তার লাস্ট 2 বছরে প্রায় গোল্ড আর সিলভার 100%-এর উপরে রিটার্ন দিয়েছে, মানে প্রায় টাকা আপনার ডাবল হয়ে গেছে। কিন্তু তাও অনেক অ্যানালিস্ট মনে করছেন যে এখনও বোধহয় গোল্ড আর সিলভারের রিটার্নের পসিবিলিটি আরও রয়েছে, এরপরেও গোল্ড আর সিলভার বাড়তে পারে। আর যার জন্য চারিদিকে গোল্ড আর সিলভার ETF কেনার রমরমা। আমার ইউটিউব চ্যানেলে আমি প্রায় ভিডিওতে একটা না একটা কমেন্ট পাই যে দাদা গোল্ডে কি ইনভেস্ট করা যায়, সিলভারে কি ইনভেস্ট করার টাইম রয়েছে এখন, গোল্ডে ইনভেস্ট করলে কি প্রফিট করতে পারবো আমরা? কারণ সবাই লাস্ট এক বছরে শেয়ার মার্কেটের রিটার্ন দেখে একদম ফেড আপ হয়ে গেছে, যতবার মার্কেট উঠছে ততবার পড়ে যাচ্ছে, যতবার উঠছে ততবার পড়ে যাচ্ছে, তো বিরক্ত হয়ে গেছে। কিন্তু এই লাস্ট এক বছরে যখন গোল্ডের মধ্যে সিলভারের মধ্যে 70% 90% রিটার্ন তারা দেখতে পাচ্ছে, তখন অবভিয়াসলি একটা চিন্তা তো মনের মধ্যে আসছে যে আমরা গোল্ডে বা সিলভারে ইনভেস্ট না করে ভুল করলাম না। তো চিন্তা নেই, আজকের ভিডিওতে আমরা ইন ডেপথ অ্যানালাইজ করব যে গোল্ডের মধ্যে কি এখন ইনভেস্ট করা যায়, সিলভারের মধ্যেও কি এখন ইনভেস্ট করা যায়, নাকি গোল্ড আর সিলভার এবার সেল করার টাইম চলে এসেছে। এবারই তৈরি হয়ে গেছে এই গোল্ড আর সিলভারের পিক পয়েন্ট, যখন সবাই বলছে ইনভেস্ট করো তখন কি আমরা সেল করব, আর নাকি আবারও নতুন করে ইনভেস্টমেন্ট করার সময় চলে এসেছে। আজকের ভিডিওটা যারা এখন অব্দি গোল্ড সিলভারে ইনভেস্ট করেনি তাদের জন্য, আর যারা ইনভেস্ট করেছেন তাদেরও জন্য। আমরা আজকে গোল্ড আর সিলভারের কথা তো জানবই, তার সাথে সাথে মার্কেটের অ্যানালিসিসও করব। মার্কেট যে লাস্ট কয়েকদিন ধরে কন্টিনিউয়াসলি গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং দিচ্ছে, যেটা আমরা আগের সপ্তাহে অলরেডি প্রেডিক্ট করে নিয়েছিলাম, আমাদের অ্যানালিসিসও ছিল, অনেকেই ক্রিটিসাইজ করেছেন, কিন্তু আজকে দেখুন তার কি ফল। আমরা ঠিক যেরকম অ্যানালাইজ করেছিলাম মার্কেটও ঠিক সেইভাবেই পারফর্ম করলো। তো আজকে আমরা ইন ডেপথ সব কিছুই ডিসকাস করবো। তো গোল্ড আর সিলভারে ইনভেস্ট করবো কি করবো না এটা জানার আগে একটা স্টোরি আপনাদেরকে জানতে হবে। অ্যাকচুয়ালি World War II এর আগে গোল্ড আর সিলভারকে বিভিন্ন দেশের রিজার্ভ ব্যাংকরা এটাকে রিজার্ভ হিসাবেই রাখতো, মানে তাদের একটা অ্যাসেট ক্লাস হিসাবে রিজার্ভ রাখতো গোল্ড আর সিলভারকে। কিন্তু World War II এর পরে যখন ওই 1980 চলে এলো, সেই সময় একটা ডলারাইজেশন এফেক্ট হয়, মানে গোল্ড আর সিলভারকে যেরকম ভ্যালু দেওয়া হয় সেরকম বিভিন্ন দেশের মধ্যে আমদানি রপ্তানি করার জন্য একটা ডলারাইজেশন সিস্টেমকে প্রয়োগ করা হয়, মানে যেটা ডলার দিয়েই কিনবো, ডলার দিয়েই সেল করবো, মানে আমার দেশের সাথে বিদেশের সাথে রপ্তানি আমদানি করার জন্য আমরা ডলার ইউজ করব। তো এটাকে ডলারাইজেশন এফেক্ট বলা হয়। তো এই ডলারাইজেশনের জন্য বিভিন্ন দেশ কী করতে লাগলো যে তাদের রিজার্ভের মধ্যে কারেন্সিকে স্টোর করতে লাগলো, আর এটার জন্য অনেক সুবিধাও হলো, চারিদিকে ট্রেড শুরু হয়ে গেল, বিভিন্ন বিশ্বের মধ্যে আমদানি রপ্তানি করা ইজি হয়ে গেল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেল, যেমন এক্সাম্পল দিয়ে বলতে পারি যে রাশিয়া ইউক্রেন যখন যুদ্ধ হলো, রাশিয়ার কাছে প্রচুর রিজার্ভ ছিল, মানে US ডলারের রিজার্ভ রাশিয়া তাদের রিজার্ভ ব্যাংকের মধ্যে রেখেছিল। কিন্তু দেখা গেল আমেরিকা রাতারাতি ঘোষণা করে দিল যে তোমাদের সমস্ত রিজার্ভ বেকার হয়ে গেল, এটাকে আমরা ব্লক করে দিলাম, সমস্ত রিজার্ভকে ব্লক করে দিল। তার মানে কি আমাদের দেশে একটা অ্যাসেট ক্লাস যেটাকে রিজার্ভ বলে মানা হতো, যে কারেন্সি হিসাবে স্টোর রাখার পরেও সেটাকে আমরা ইউজ করতে পারছি না, রাতারাতি ব্লক হয়ে গেল। তাই বিভিন্ন দেশ তখন ভয় পেয়ে গেল যে ডলারাইজেশন এফেক্টের জন্য আমেরিকা যে কোনো মুহূর্তেই কোনো না কোনো অ্যানাউন্সমেন্ট করে দিতে পারে যে তোমার দেশের রিজার্ভ কারেন্সি আমরা ব্লক করে দিলাম, তাহলে ট্রেড করতে পারবো না। তখন কি করলো, বিভিন্ন দেশ গোল্ড পারচেস করতে শুরু করলো, বিভিন্ন দেশের রিজার্ভ ব্যাংকরা কন্টিনিউয়াসলি বেসিসে গোল্ড পারচেস করতে শুরু করলো, আর এই জন্যই শুরু হলো গোল্ডের প্রাইসে বৃদ্ধি। আপনি যদি চেক করেন এতদিনে আমরা গোল্ডের প্রাইসের বৃদ্ধি দেখতে পাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা শুরু হয়ে গেছিলো লাস্ট 2 বছর আগে থেকেই, যখন থেকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলেছে, তখন থেকে গোল্ডের প্রাইস কন্টিনিউয়াসলি বেসিসে আপ ট্রেন্ডেই ছিল, যেটা কিন্তু আমরা তখন রিয়েলাইজ একদমই করিনি। এখন গোল্ডের লাস্ট 6 ইয়ার্সে আমরা যদি তুলনা করি তার 3 টাইমস মাল্টিফোল্ড রিটার্ন হয়ে গেছে, মানে 20% CAGR গোল্ড গ্রো করেছে। আর আমরা যদি দেখি যে রিজার্ভ ব্যাংক কীভাবে গোল্ড পারচেস করছে, দেখুন রিজার্ভ ব্যাংক কন্টিনিউয়াসলি গোল্ড পারচেস করতোই, এটাতে নতুন কিছু নেই। কিন্তু দেখুন 2010-এ 79 টন গোল্ড পারচেস করেছে, 2011-তে 481 টন, এভাবে 2012-13 মোটামুটি একটা অ্যাভারেজ ফিগার কিন্তু চলছিল, একটা মিন রেশিওতে তারা ছিলই। 2021 অব্দি কন্টিনিউয়াসলি গোল্ড পারচেস হয়েছে, এটা নর্মাল। কিন্তু দেখুন এই 2021-22-এর মিডলেই রাশিয়ান কারেন্সিকে ফ্রিজ করে দেওয়া হলো, মানে রাশিয়াতে যেই ডলার ছিল সেগুলোকে ফ্রিজ করে দেওয়া হলো। তখন থেকে কী করলো, সবাই মিলে গোল্ড পারচেস করতে শুরু করলো, এর মধ্যে রাশিয়াও কিন্তু ইনক্লুডেড রয়েছে এর মধ্যে। দেখুন ঠিক তার পরের বছর থেকে গোল্ডের পারচেস কত বেড়ে গেল, মানে 1080 টন, তারপর 1051 টন, তারপর
2024-এ 1089 টন কন্টিনিউয়াসলি গোল্ডের কিন্তু পারচেস চলে যাচ্ছে। আর 2025-এ এখন অবধি শেষ হয়নি, এখনও পর্যন্ত 415 টন কিন্তু গোল্ড পারচেস হয়ে গেছে, যেটা কিন্তু গোল্ডের প্রাইসকে মুভ করাতে বিশাল পরিমাণ একটা হেল্প করছে। এবার অনেকের মনের মধ্যে কোয়েশ্চেন আসবে, তাহলে গোল্ডে তো ইনভেস্ট করলে ভালোই হয়, গোল্ডের প্রাইসটা কন্টিনিউয়াসলি বাড়েই, আমরা যে দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি গ্রো করছে। অ্যাকচুয়ালি তা নয়। 1980 থেকে 1989 মানে এই 9 বছরের মধ্যে কিন্তু গোল্ডের প্রাইস মুভ করেনি। এই 9 বছরের মধ্যে গোল্ডের যখন প্রাইস ছিল ওই $6,000 কাছাকাছি, $6,500 কাছাকাছি, তখন সেম ওই 1980-তে তার পিক তৈরি হয়েছিল। আর ঠিক সেম লেভেলে আসতে সময় লেগেছিল 1990, মানে মোটামুটি 10 বছর টাইম কিন্তু লেগে যায়। তো সবসময় যে গোল্ডে ইনভেস্ট করলে যে হাইয়েস্ট রিটার্ন পাওয়া যাবে এমন কিছু নয়, নর্মাল সিএজিআর যে পাবেন এমনও কিছু নয়। এরকম হিস্ট্রি প্রুভ করেছে যে বারংবার এমন সিচুয়েশন এসেছে যেখানে গোল্ড সিলভার ভালো রিটার্ন কিন্তু একদমই দেয়নি। আর দেখুন এই ডেটার মধ্যে দেখুন 1980 থেকে 1989 এই 10 বছর আমরা পেয়েছি 0% রিটার্ন। তারপরে পরবর্তী আমরা 1989 থেকে 1996 পর্যন্ত আমরা পেয়েছি 12% সিএজিআর, মানে অ্যাভারেজে 12% রিটার্ন আমরা পেয়েছি। আর তার পরবর্তী আবার 1996 থেকে 2002 পর্যন্ত আমরা গোল্ডে পেয়েছি 0% রিটার্ন, মানে প্রায় এখানে প্রায় 8 বছর কিন্তু রিটার্ন আমরা পেলাম না। তার পরবর্তী দেখুন আবার প্রায় 10 বছর আমরা কন্টিনিউয়াসলি 19% সিএজিআর এর রিটার্ন পেয়েছি। আবার তারপরে 0% 2012 থেকে 2019, মানে এই 7 বছর আবার কোনো রিটার্ন পেলাম না। তারপরে আবার 2019 থেকে 25 অবধি এখনও পর্যন্ত 20% সিএজিআর কিন্তু কন্টিনিউয়াসলি চলছে। তো গোল্ডের মধ্যে আমরা এই ধরনের রিটার্ন আগেও দেখেছি। আর যখনই গোল্ড এইভাবে র্যালি করে তারপরের কিন্তু ইয়ারগুলোতে গোল্ড ভালো পারফর্ম করে না, এটা আমরা প্রত্যেকবার হিস্টোরিক্যাল ডেটা দেখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর আরও একটা নতুন ঘটনা ঘটেছে এটা হচ্ছে US 10 ইয়ার্স ট্রেজারি ইল্ড, বন্ড ইল্ড আর গোল্ডের প্রাইস। মানে আপনি যেটা ব্লু কালারের লাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বন্ড ইল্ডের লাইন, আর গোল্ড কালারের লাইনটা দেখতে পাচ্ছেন গোল্ডের প্রাইস। তো ব্যাপার হচ্ছে যে ইউএসএ ট্রেজারি বিল যেমন যেমন বাড়ে, মানে একই সাথে এদের সম্পর্ক চলে, মানে যেমন যেমন এখানে ট্রেজারি বিলের ইল্ড বাড়ে সেরকম গোল্ডের প্রাইসও বাড়তে থাকে। কিন্তু এই প্রথমবার রাশিয়া ইউক্রেনের অ্যাসেট যখন ফ্রিজ করে দেওয়া হলো ঠিক তারপর থেকে দেখুন গোল্ডের প্রাইস উপর দিকে বাড়তে লেগেছে, কিন্তু ট্রেজারি বিলের প্রাইস নিচের দিকে নামতে লেগেছে। মানে ইউএসের উপর আর কেউ ভরসা করছে না, ডলারের উপর আর কেউ ভরসা করছে না। তো আপনি শুনে থাকবেন যে ব্রিক্স কান্ট্রিজের মধ্যেও কিন্তু ডি-ডলারাইজেশন এফেক্ট কিন্তু একটা চলছে, এটা নিয়েও কথাবার্তা চলছে। ব্রিক্স কারেন্সি নিয়ে আসারও একটা কথাবার্তা চলছে, তো এটা নিয়ে একটা অলরেডি রয়েছে। তো এই জন্য ডলারের উপর আর আগের মতো আস্থার কারণ নেই। এই কারণে সবাই গোল্ডে ইনভেস্ট করছে বিভিন্ন দেশে, ইভেন আমাদের ইন্ডিয়াও গোল্ড পারচেস করছে। রিজার্ভ ব্যাঙ্কও কিন্তু গোল্ড পারচেস করেছে, যদিও খুব বেশি পরিমাণ নয়, কিন্তু আগের থেকে একটু বেশি পারচেস করেছে। এবার এখন মনের মধ্যে কোয়েশ্চেন আসবে যে আমরা জানি যে গোল্ডের মধ্যে আমরা 75% রিটার্ন লাস্ট 1 বছরে পেয়েছি, আর সিলভারের মধ্যে আমরা 90% রিটার্ন পেয়েছি, তাহলে সিলভার তো বেটার রিটার্ন দিচ্ছে এখানে। তাহলে কি সিলভারে ইনভেস্ট করলে বেটার হয় নাকি গোল্ডে ইনভেস্ট করলে বেটার হয়? এটাও একটা কোয়ারি রয়েছে। যে দেখুন আমরা যদি হিস্টোরিক্যাল চার্ট দেখি 5 ইয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি, সিলভার সবসময় 11% রিটার্ন দিয়েছে, গোল্ড 13% আর ইকুইটি 15%। 7 ইয়ার্সে 11, 12 আর 15। আর 10 ইয়ার্সে সিলভার দিয়েছে 10%, গোল্ড দিয়েছে 12% আর ইকুইটি দিয়েছে 14%। তার মানে কি আমরা লং টার্মে, মানে লং টার্মে, মানে 10 ইয়ার্সের মধ্যে আমরা কি দেখলাম যে সিলভার 2% কমই দিয়েছে। বাট 2%টাকে এমন কিছু ভেবেন না, 2% কিন্তু অনেক বড় পরিমাণে একটা চেঞ্জেস এনে দেয় আপনার কিন্তু কম্পাউন্ডিং এফেক্টের উপর। তাই অবভিয়াসলি 2%টাও কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ এখানে। আর যেখানে ইকুইটি কিন্তু সবসময় বেটার রিটার্ন দিয়েছে, যেটা লাস্ট 1 বছরে হচ্ছে না। পরে লাস্ট 25 ইয়ার্সের মধ্যে এখানে যে রিটার্নগুলো আমাদেরকে দেখিয়েছে, এখানে দেখবেন যে এই যে গ্রিন কালারের রিটার্নটা দেখেছেন, তাহলে এখানে সিলভার আউট পারফর্ম করছে। মানে মোটামুটি সিলভার 8টা বছর এমন এসেছে যে গোল্ডের থেকে একটু বেটার রিটার্ন দিয়েছে, কিন্তু গোল্ড ওভারঅল যদি আপনি লং টার্মে দেখেন সবসময় গোল্ডের রিটার্ন বেটার। গোল্ড সবসময় অ্যাভারেজের থেকে বেটার রিটার্নই দিয়েছে এবং সিলভারকে সবসময় আউট পারফর্ম কিন্তু গোল্ডই করেছে। তো এটা আমরা হিস্ট্রি থেকে বুঝতে পারছি। তাই শর্ট টার্মে কে বাড়লো কে কমলো এই নিয়ে ফোমো হওয়ার কোনো দরকার নেই। এবার আমি কেন বলছি যে সিলভারের মধ্যে রিটার্ন কম আসে গোল্ডের তুলনায়। এবার এখানে দেখুন যে সিলভার লাস্ট জানুয়ারি 1980-তে তার হাইয়েস্ট পয়েন্ট টাচ করেছিল। মানে 1980-তে তার হাইয়েস্ট পয়েন্ট কত ছিল, ওই মোটামুটি $47। তো এই যে হাইয়েস্ট পয়েন্ট 1980-র পরে এই সেম লেভেল থেকে যে ফল করতে শুরু করলো, তারপরে আবার তার অল টাইম হাইকে হিট করতে সময় লেগে গেল 2011। তার মানে কি প্রায় 31 বছর সময় লাগলো সিলভারকে আর তার প্রিভিয়াস হাইকে এসে হিট করতে। তো এটা টাইম লেগে গেল। আবার দেখুন সিলভার তারপর থেকে ফল করতে লাগলো, মানে হাইয়েস্ট পয়েন্ট থেকে আবারও সিলভার প্রায় 60-70% অবধি কারেক্ট করে গেল। মানে আমরা এটা ইন্টারন্যাশনাল সিলভারের চার্ট দেখছি, তো 60 থেকে 70% কারেক্ট করে গেল। কিন্তু তারপরে সেটা আবার হাই হিট করলো কবে, সেটা এই রিসেন্ট ডেটা আমাদের অক্টোবর 2025-এ। তাহলে সেম পয়েন্টকে প্রায় 3 টাইমস এখানে টাচ করলো। মানে এখানে একবার, এখানে একবার আর এখানে একবার আমরা দেখলাম সিলভারকে সেম পয়েন্টকে টাচ করতে। তো অল টাইম হাই এই মুহূর্তে সিলভার রয়েছে। আর আমরা দেখেছি যে সিলভার কতটা পরিমাণ ভোলাটিলিটি হতে পারে। মানে সিলভারে 60-70% কিন্তু সিলভার ডাউনে চলে যায়। কিন্তু এর উপরন্তু আমরা যদি গোল্ডের চার্ট দেখি, তাহলে গোল্ডের চার্ট কিন্তু এতটাও ভোলাটাইল নয় যতটা সিলভার রয়েছে। অবভিয়াসলি গোল্ড মাঝে মধ্যে আন্ডার পারফর্ম করে অবভিয়াসলি, কিন্তু সিলভারের মতো এতটা নেগেটিভ আন্ডার পারফর্ম কিন্তু আমরা গোল্ডে কখনোই দেখিনি। কারণ গোল্ডে কখনোই অল টাইম হাইয়ের জন্য 30-31 বছর ওয়েট করতে কখনোই হয়নি। আর ফাইনালি গোল্ড তো এখন অল টাইম হাই রয়েছে, এমন নয় যে অল টাইম হাইকে টাচ করেছে, হিট করেছে, এরকম নয়। তার হাইয়েস্ট লেভেল অল টাইম হাইয়ে গোল্ড কিন্তু এখন রয়েছে। এবার গোল্ডের ইটিএফে ইনভেস্ট করবো
কি করব না। তাহলে এবার কয়েকটা ইটিএফ নিয়েও একবার ডিসকাস করে নিই। দেখুন এটা আমরা গোল্ডের ফিউচারের চার্ট ওপেন করে নিয়েছি। এখন গোল্ডের MCX-এর প্রাইস চলছে ওই 1,31,000 মতো এরকম প্রাইস চলছে। কিন্তু আমি যদি এর সাথে একবার কম্পেয়ার করি গোল্ডের, সাপোজ আমি গোল্ডের কোনো একটা ইটিএফকে আমরা এর সাথে তুলনা করি, ঠিক আছে। আপনি দেখুন যে গোল্ডের লাস্ট 1, 2, 3, 4, 5টা দিন গোল্ড কিন্তু গ্রিনেই ক্লোজ হয়েছে। কিন্তু আমরা যদি গোল্ড সিম্পল একটা গোল্ড ইটিএফ লিখে যদি সার্চ করি, যে কোনো একটা ইটিএফ, সাপোজ এখানে মিরা অ্যাসেট ইটিএফ আছে, গোল্ডের ইটিএফ, দেখুন গোল্ডের ইটিএফ লক্ষ্য করুন, গোল্ডের প্রাইসে কিন্তু গ্রিনে ক্লোজ হয়েছে, কিন্তু ইটিএফে দেখুন দুটোর পরপর রেড ক্যান্ডেল, এখানেও একটা রেড ক্যান্ডেল দেখতে পেলাম। আবার যদি বিভিন্ন আদার্স ইটিএফও চেক করেন, আবার যদি আমরা গোল্ড ইটিএফ দেখে নিই, তাহলে দেখুন এখানে আমরা মোটামুটি ইটিএফ 20টা দেখে নিই, ঠিক আছে, নিপনের। দেখুন ইটিএফ 20এও দেখুন এখানে রেড ক্যান্ডেল দেখতে পাবেন, এখানে রেড ক্যান্ডেল দেখতে পাবেন। তাহলে কি গোল্ড যেভাবে পারফর্ম করছে ইটিএফ কিন্তু তার সমান সমান পারফর্ম করা দরকার, তা কিন্তু করছে না। আর আমরা যদি কম্প্যারিজন চার্টই একবার ওপেন করে নিই, তাহলে দেখুন আমরা গোল্ডের সাথে একবার কম্পেয়ারে লাগিয়ে দিই, 2-3টে ইটিএফকে কম্পেয়ার করি। সাপোজ আমরা গোল্ডের সাথে করব, গোল্ড ইটিএফ যদি আমরা লিখি, তাহলে এখানে আমরা কম্পেয়ার করব গোল্ড ইটিএফের মধ্যে আমরা এখানে নিলাম মিরা অ্যাসেট নিয়ে নিলাম। নেক্সট হচ্ছে গোল্ড ইটিএফের মধ্যে আমরা নেব এখানে আমরা নিয়ে নিলাম গোল্ড বীজ নিয়ে নিলাম, ঠিক আছে। তো দেখুন একটা ব্যাপার লক্ষ্য করুন, এখানে যে গোল্ড রিটার্ন দিয়েছে 32%, কিন্তু ইটিএফ রিটার্ন দিয়েছে 30%। কিন্তু এটার পুরো অপোজিট ঘটনা ঘটছে সিলভারের ক্ষেত্রে। এটা তাও কাছাকাছি রয়েছে, কিন্তু যদি সিলভার চেক করেন আপনি, এবং সিলভারের প্রাইসিংও আপনি দেখতে পাবেন যে লাস্ট কয়েকটা দিন ধরে কন্টিনিউয়াসলি গ্রিন ক্যান্ডেল, লাস্টের ক্যান্ডেলে মোটামুটি একটা দোজি ক্যান্ডেলের মতো করেছে, একটু রেড ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, একটু নেগেটিভ সাইন পাওয়া যাচ্ছে। কিন্তু আপনি যদি সিলভারের ইটিএফও চেক করেন, আমরা যদি কম্প্যারিজন করে নিই, এই দেখুন সিলভার ইটিএফ যদি আমরা এখানে লিখি, দেখুন ইউটিআই সিলভার ইটিএফ, দেখুন সিলভারের কিন্তু অরিজিনাল যে চার্ট রয়েছে সেটা কিন্তু গ্রিনে ক্লোজ দিয়েছে, কিন্তু সিলভারের ইটিএফ দেখুন পরপর 2 দিন, মানে এই দিন হচ্ছে 5% আর তারপরের দিন হচ্ছে প্রায় 4%-এর ধারে কাছে কিন্তু ইটিএফ নেগেটিভে ক্লোজ দিয়েছে। তাহলে কেন হচ্ছে এই ঘটনাটা, যেখানে সিলভারের প্রাইস কন্টিনিউয়াসলি বাড়ছে, ইটিএফের প্রাইস কেন বাড়ছে না? কম বেশি গোল্ডের মতোই হওয়া দরকার ছিল, কম বেশি ওই 19-20 হবে, কিন্তু বাড়ছে না কেন? কেন এই সিচুয়েশন হলো? রিজন হচ্ছে প্রিমিয়াম, মানে গোল্ডের প্রাইস বেড়ে গেছে, এবার সিলভারের উপর ঝোঁক উঠেছে মানুষের, সিলভারের উপর হিউজ ইনভেস্টমেন্ট আসছে। তাহলে ইটিএফের প্রাইস আপনি জানেন যে ইটিএফটা এক্সচেঞ্জে ট্রেড হয়, তার ট্রেড হলে তার যে প্রিমিয়াম, অনেক সময় প্রিমিয়াম আমরা প্রাইসের থেকে হাই দেখতে পারি, তাই ঘটনাটা ঘটছে সেটাই যে প্রিমিয়াম হাই চলে গেছে। আপনি যদি কম্পেয়ার করে দেখেন সিলভারের চার্টের সাথে, সিলভারের অরিজিনাল চার্টের সাথে আমরা যদি সিলভার ইটিএফের কম্পেয়ার করি, দেখুন এখানে আমি লিখলাম সিলভার ইটিএফ, এখানে ইউটিআই ইটিএফকে আমরা কম্পেয়ারে নিয়ে নিলাম, আর এখানে নিয়ে নিলাম আমরা সিলভার বেস নিয়ে নিলাম, ওকে। যেখানে আমরা দেখতে পাবো যে লাস্ট কয়েকদিনের মধ্যে 28% রিটার্ন সিলভার দিয়েছে, সিলভারের MCX প্রাইস দিয়েছে, কিন্তু এখানে ইটিএফের প্রাইসিংয়ে রিটার্ন কম দিয়েছে, 25%, 24% রিটার্ন। আর আমরা যদি আরও 2-1 দিন আগে এগিয়ে নিই, যখন খুব ভালো মার্কেট চলছিল, তখন একবার লক্ষ্য করুন, তখন দেখুন যে সিলভার রিটার্ন দিয়েছে 45%, কিন্তু ইটিএফ দিয়েছে 47%, 49%, মানে প্রায় 4%, 5% প্রিমিয়ামে ট্রেড করছে। এবার ঘটনা হচ্ছে ইটিএফ যখন, মানে অ্যাকচুয়ালি তো এদের দুটো প্রাইস আর প্রিমিয়াম এই দুটোকে এক জায়গায় আসতেই হবে, তো প্রিমিয়ামে যদি ট্রেড করে, তাহলে নর্মালি যদি সিলভার 1-2% পরে, মানে ধরে নিন অলরেডি প্রিমিয়ামটা 5% বেড়ে আছে, আর আপনার মেন প্রাইস মানে স্পট প্রাইস 1-2% পড়ে গেল, তাহলে সে 5% তো পড়বেই, সঙ্গে 1% এক্সট্রা পড়বে, মানে আপনার সিলভার ইটিএফের মধ্যে 6% পড়বে। তো খুব বেশি রিস্ক এখন হাই রয়েছে, যদিও লাস্ট 2 দিনে অনেকটা কারেক্ট করে গেছে, মোটামুটি প্রাইসিংয়ের কাছাকাছি চলে এসেছে, কিন্তু এই ধরনের সিচুয়েশন এখন ঘটছে, মানে মানুষের মধ্যে এতটাই বেশি ফোমো ক্রিয়েট হয়ে আছে। এবার প্রশ্ন হচ্ছে যারা সিলভার আর গোল্ডের মধ্যে অলরেডি ইনভেস্ট করে রেখেছেন, তারা কি সেল করবেন না করবেন না? তো চলুন এটাও আমরা ডিসকাস করি ইন ডেপথ। দেখুন এটার জন্য আমরা প্রথমে গোল্ডের ইন্টারন্যাশনাল চার্ট ওপেন করে নিলাম, কারণ গোল্ডের MCX-এর চার্টে পুরো ডেটা নেই। দেখুন ইন্টারন্যাশনাল চার্টে আমরা গিয়ে কি করলাম, উইকলি চার্টটা ওপেন করে দিলাম। উইকলি চার্ট ওপেন করে দেওয়ার পরে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন ইয়েলো কালার লাইন, এটা হচ্ছে 50 MA লাইন। আপনি যদি 50 MA লাইন থেকে চেক করেন, তাহলে গোল্ডের প্রাইস এই মুহূর্তে চলছে প্রায় 33% প্রিমিয়ামে। তার মানে যদি গোল্ড কারেক্ট করে, অনেকটা বেশি কারেকশনের পসিবিলিটি রয়েছে, এখান থেকেও দেখতে পাচ্ছি, কারণ মানে 50 MA ধারে কাছেও নেই, অনেক বেশি পার্সেন্টেজের উপরে। আর আপনি যদি সিলভারেরও চার্ট লক্ষ্য করেন, তাহলে সেটাও কিন্তু 50 MA থেকে, মানে সিলভারের ইন্টারন্যাশনাল চার্টের কথা বলছি, সেটাও কিন্তু 47% উপরে রয়েছে। মানে যেখানে গোল্ড রয়েছে 30%-এর উপরে, সেখানে সিলভার রয়েছে 40% উপরে, মানে এতটা বেশি হাই লেভেলে চলে গেছে এখন। তো ফোমো কি লেভেলে চলছে আশা করছি আপনি বুঝতে পারছেন। এবার দেখুন বিভিন্ন অ্যাসেট ক্লাসের অ্যানালিস্টদের মধ্যে এখন ডিবেট চলছে, কেন? কারণ গোল্ডের প্রাইস এইভাবে বাড়তে তারা আগে দেখেনি। আর ঘটনা কি, যে ইউএসএ যেখানে বন্ড ডিল ডাউন রয়েছে আর সেখানে গোল্ডের প্রাইস বাড়ছে, এটাও একটা উল্টো ধরনের কোরিলেশন তৈরি হচ্ছে। 2 ধরনের সমাজে মানুষ ডিভাইডেড রয়েছে এখন। কেউ বলছে গোল্ড উপর থেকে নিচে নামবে, পড়ে যাবে, ক্র্যাশ হবে, কেউ বলছে না এখান থেকে আরও 10%, 20% গোল্ড পারবে। তো দেখে নিই আমাদের অ্যানালিসিস কি বলছে। দেখুন ভগবান কেউ নয়, কেউ বলতে পারে না কতটা পরিমাণ বাড়বে, কতটা পরিমাণ করবে, কিন্তু একটা অ্যানালিস্ট থেকে আমরা আইডিয়া করতে পারি যে কতটা পসিবিলিটি রয়েছে এখন গেইন করার আমাদের। আর এটা থেকে আমরা বুঝতে পারবো যে এখন বাই করব, হোল্ড করব, নাকি SIP করব, লামসাম কি করব। দেখো লামসাম করার জন্য যদি বলেন
একদম নয়, লামসাম আমি প্রথমে মানা করে দিলাম। আমরা হিস্টোরিক্যালি দেখেছি যে 50 এর কাছাকাছি কখনো না কখনো গোল্ড আর সিলভার আসেই। তো যখন এর পরে কারেক্ট হবে তখন কতটা পরিমাণ লস আপনাকে বেয়ার করতে হবে সেটা আশা করি আপনি বুঝতে পারছেন। তো লামসাম এখন একদম সময় নয়, এসআইপি করা যেতে পারে। এসআইপি যাদের চলছে লং টার্মের জন্য চালাচ্ছেন একদম চালান, কিন্তু যারা অলরেডি লামসাম করে রেখেছেন, প্রফিট অনেক হয়ে গেছে, সেল করবো কিনা ভাবছেন, তাদের জন্য এই পরবর্তী ডিসকাশন। আর ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও অবধি মিউচুয়াল ফান্ডের মধ্যে স্টক মার্কেটের মধ্যে ইনভেস্টমেন্ট করেননি বা ইনভেস্টমেন্ট করবো বলে ভাবছেন, তারা একদমই দেরি না করে আমাদের নিচে দেওয়ার ডিসক্রিপশন আর পিন কমেন্ট থেকে অ্যাঞ্জেল ওয়ানের অ্যাকাউন্ট ওপেন করে নিন। একদম ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে আপনি ইনভেস্টমেন্ট জার্নি স্টার্ট করতে পারবেন। সেখান থেকে চাইলে আপনি গোল্ডের মধ্যে এসআইপি করতে পারবেন, সিলভারের মধ্যে এসআইপি করতে পারবেন, আর স্টক মার্কেটের মধ্যেও ডাইরেক্টলি আপনি ইনভেস্টও করতে পারবেন, মিউচুয়াল ফান্ডেও ইনভেস্ট করতে পারবেন। তাই এখন মার্কেট যখন সুযোগ দিচ্ছে একদম মিস করবেন না, ভাবতেই থাকবেন, দেরি করবেন না, এখনই যান, একদম ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। আর আমাদের লিঙ্ক থেকে আপনি যদি অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে ইন ফিউচার আপনার অ্যাকাউন্ট রিলেটেড যদি কোনো প্রবলেম হয় তাহলে বুল অফ বেঙ্গল অফিসিয়াল এই ইমেল আইডিতে আপনি মেল করতে পারেন। আমরা প্রায়োরিটি বেসিসে অ্যাঞ্জেল ওয়ান টিমের সাথে কথা বলে আপনার প্রবলেমটাকে রেকটিফাই করবো। তাই এখনই যান, মিনিমাম 500 টাকা থেকেও ইনভেস্টমেন্ট স্টার্ট করুন। সো এর জন্য আমরা গোল্ডের ইন্টারন্যাশনাল চার্টের মধ্যে চলে গেলাম। দেখুন গোল্ডের ইন্টারন্যাশনাল চার্ট যদি চেক করেন, এখানে আমি কিছু ফিবোনাচি লাইন ড্র করে রেখেছি। দেখুন ফিবোনাচি লাইন কি করে ড্র করতে হয় আমি সিম্পলি একবার দেখিয়ে দিচ্ছি। এটা ড্র করে আমি একটা দেখিয়ে দিচ্ছি, আশা করছি আপনি বুঝতে পারবেন। ব্যাপার হচ্ছে যে ধরুন আমরা এই লেভেলে রয়েছি, মানে এখন গোল্ডের প্রাইস এই লেভেলে চলছে। এবার আমরা ভাবছি যে এরপরে বাড়বে কি বাড়বে না, এটা নিয়ে কনফিউশন রয়েছে। মনে হচ্ছে বাড়বে, কিন্তু সেল করে দিলে টেনশন হচ্ছে, সেল করে দিলে ফোমো হবে। তো চলুন আমরা এখানে ফিবোনাচি নেবো, এখানে ক্লিক করে নেবো এখানে ফিবোনাচি রিট্রেসমেন্টে ক্লিক করবো। রিট্রেসমেন্টে করার পর যেটা আমরা হাইয়েস্ট পয়েন্ট আপনি দাঁড়িয়ে আছেন, মানে এই লেভেলে আপনি দাঁড়িয়ে আছেন, তো এখানে আপনি টপ পয়েন্টে আপনি লাগালেন এটাকে, আর একদম বটম মানে লাস্ট সুইং যেখানে করেছে, দেখুন সুইং মানে যেখানে ডাউন হয়ে গেছে, তো সুইং এটা, তো এই সুইংয়ের এই পাশ দিয়ে আপনি টেনে নিন এটাকে। ওকে, টেনে নেওয়ার পর আপনি কী লক্ষ্য করবেন যে দেখুন 1.618 লাইন আর 2.618 লাইন, এই দুটো লাইনের মিডিলে কোথাও না কোথাও রিজেকশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোল্ডের মধ্যে। দেখুন এটা ঠিক একটু উপরে গেল, রিজেকশন পেয়ে নিচে নেমে গেল। আবার দেখুন এখানেও একটা ফিবোনাচি পয়েন্ট আমরা ড্র করেছি, এখানেও যদি আপনি লক্ষ্য করেন আমরা এখানে এই হাই পয়েন্টটা ধরেছি, আমরা ধরে নিচ্ছি এটা হাই পয়েন্ট আর এটা আমাদের সুইংয়ের লো পয়েন্ট। তাহলে আমরা এখানে ধরেছি, আমরা কি দেখতে পাচ্ছি যে 2.68-এর উপরে গেল, সেখান থেকে নিচে নামলো, মানে 1.68 থেকে 2.68 এই লেভেলটা সবসময় মাথায় রাখবেন গোল্ডের ক্ষেত্রেও। আর গোল্ডের ক্ষেত্রে লাস্ট যদি আপনি এখানেও চেক করেন, সাপোজ আপনি এই লেভেলে দাঁড়িয়ে আছেন, ঠিক আছে, তো এখানে আপনি দেখতে চাইছেন আপনি এই লেভেলে বসে আছেন, এখন এই লেভেলে আপনি ইনভেস্টমেন্ট করে রেখেছেন বা ভাবছেন প্রফিট বুক করবো কিনা, আপনি এখান থেকে সুইং চেক করুন। লাস্ট সুইং কোথায় রয়েছে, এই লেভেলটাই রয়েছে, তো লাস্ট সুইংটাকে আপনি ধরে এখানে টেনে দিন। ওকে, এই নিচের লেভেল থেকে মানে টপ সুইং থেকে বটম সুইং অবধি টেনে দিলেন। এবার কি দেখতে পাচ্ছেন যে 1.68 থেকে 2.618 এই দুটোর মাঝামাঝি কোথাও না কোথাও রিজেকশন। যখনই গোল্ডের প্রাইস এর উপরে যায় 1.68-এর উপরে আর 2.618-এর নিচে, এই মিডিলে কোথাও না কোথাও রিজেকশন পাইতে, যখনই এই লাইনটার উপরে যাবে তখন কিন্তু আপনাকে হয়ে যেতে হবে কশাস। তো দেখি এখনকার সিচুয়েশন কি রয়েছে। আমরা তো ফিবোনাচি টেস্ট করলাম যে এটা খুব ভালোভাবে কাজ করছে উইকলি চার্টের মধ্যে। এবার দেখি যে আমাদের এখানে একবার ফিবোনাচি ট্রেনে আমরা দেখি যে কী হবে। তো আমরা ফিবোনাচি পয়েন্ট নিয়ে নিলাম। এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে হাইয়েস্ট লেভেল কোনটা, মানে যেখানে সুইং করেছিল, টপ সুইং কোনটা করেছিল, দেখুন এখানে রেড ক্যান্ডেলের উপরে আছে, এটা হচ্ছে হাইয়েস্ট লেভেল। আর বটম সুইং কোথায় করেছিল, দেখুন এগুলো ছোটো ছোটো সুইং ধরবো না, কিন্তু অরিজিনালি যেখানে মানে স্টকটা এইভাবে পড়ে উপরে উঠেছিল এইরকম সুইং দেখবো। ছোটো ছোটো একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছে যেটা কোনো সুইংই নয়, মানে চোখে দেখে আপনি বুঝতে পারবেন যে এইভাবে নেমে এইভাবে উঠেছে, তো সেটাকে বলবো আমরা সুইং। তো টপ লেভেল থেকে আমরা এখানে সুইং দেখলাম, তো এটা হচ্ছে সুইং, তো এখান থেকে আমরা এদিকে টেনে দিলাম, ঠিক আছে। তো এদিকে টেনে দেওয়ার পর আমরা কি দেখতে পাচ্ছি যে দেখুন এই মুহূর্তে গোল্ডের চার্ট কিন্তু 1.68-এর উপরে চলে গেছে এবং 2.618-এর নিচে আছে। তা হয় এখান থেকে না হয় এখান থেকে, প্রত্যেকবার আমরা দেখেছি রিজেকশন পেতে। তো রিজেকশন লেভেলের খুব কাছাকাছি আছে বলে এটা টেকনিক্যাল অ্যানালিসিস কিন্তু আমাদেরকে বলছে। তাহলে এখানে কি সেল করে দেওয়ার টাইম চলে এসেছে? অবভিয়াসলি আপনি যদি প্রফিট বুক করতে চান তাহলে এই লেভেলটা কিন্তু সেই লেভেল যেখানে আপনি নজর রাখতে পারেন। এবার দেখুন প্রফিট বুক করবেন কি করবেন না, এটা সম্পূর্ণ এডুকেশনাল ভিডিও, তো আপনি নিজের ফাইন্যান্সিয়াল কনসালটেন্টের সাথে কথা বলে অবশ্যই ডিসিশন নেবেন। কিন্তু টেকনিক্যাল চার্ট আমাদেরকে যেটা দেখাচ্ছে সেটাই আমি আপনাকে শো করছি। পাস্ট পারফরমেন্সে আমরা দেখলাম যে প্রত্যেকবার 1.618 আর 2.618 এই দুটো লাইনের মাঝামাঝি কোথাও একটা জায়গায় রিজেকশন নিয়েছে। এবার কবে নেবে, কোন টাইমে নেবে, দুদিন পরে নেবে, কেউ বলতে পারে না এটা। আর সেম জিনিসটা আমরা যদি সিলভারের ইন্টারন্যাশনাল চার্ট ওপেন করে নিই, এটা হচ্ছে সিলভারের ইন্টারন্যাশনাল চার্ট, এখানে দেখুন সিলভারের এটা হাইয়েস্ট লেভেল। তো সিলভারেও আমরা এখানে ফিবোনাচি ড্র করে রেখেছি। দেখুন সিলভারে আমরা যদি এই লেভেলে দাঁড়িয়ে থাকতাম, এইখান থেকে আমরা সিলভারে ফিবোনাচি পয়েন্ট ড্র করেছি, আর এটা হচ্ছে বটম লাইন। তা দেখুন 1.618, আমি যদি এই ডাকটাকে একটু সরিয়ে নিই, দেখুন 1.618-এর দেখুন উপরে উঠলো। আমরা যদি এটাকে একটু টেনে নিই তাহলে আরও বেটার হবে ক্লিয়ার এই জিনিসটা। দেখুন 1.618-এর একটু উপরে উঠলো আর 2.618-এর একটু নিচে, ঠিক এর মিডিলে কোথাও থেকে আমরা রিজেকশন পেতে দেখলাম সিলভারের চার্টের মধ্যে। সিলভারের ইন্টারন্যাশনাল চার্টের কথা বলছি কিন্তু আমরা এখানে,
বারবার মনে রাখবেন। আর আমরা যদি আবার এখানে যাই, দেখুন এই লেভেলেও কোথাও একটা আপ ট্রেন্ডে ছিল, দেখুন সিলভারের চার্ট দারুণভাবে পরপর গ্রিন ক্যান্ডেল করছিল, যেটা এখনও হয়েছে। দেখুন এখানেও পরপর গ্রিন ক্যান্ডেল করেছে। আমরা এইটাকে বটম লেভেল ধরেছি আর এটাকে টপ লেভেল। মনে করুন আপনি এখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, আমি একবার এটাকে ডিলিট করে দিচ্ছি, তাহলে ভালো আপনি বুঝতে পারবেন। এখানে ধরুন আপনি এই লেভেলে কোথাও দাঁড়িয়ে আছেন, ঠিক আছে, ভাবছেন ইনভেস্টমেন্ট করবো নাকি এখন সেল করবো, এই নিয়ে চিন্তায়, মানে আজকে যেই চিন্তায় রয়েছে সেটাই চিন্তাতে আছেন। তো আমরা এখান থেকে টপ লেভেল থেকে আমরা একদম বটম সুইং কোনটা আছে এখানে, তো বটম সুইং অবধি টেনে নিলাম দাগটা। এবার এই দাগটাকে একটু এই দিক দিয়ে বড় করে দিলাম। ক্লিয়ার? তো বড় করে দেওয়ার পরেও কিন্তু এখানেও দেখুন একই ঘটনা। এখানেও দেখুন সিলভারটা কন্টিনিউয়াসলি বেড়েছে, বেড়ে 1.618 উপরে চলে যায়, তারপরেও কন্টিনিউয়াসলি র্যালি যায়। উপর থেকে আমরা অনেকগুলো রিজেকশন কিন্তু দেখতে পেয়েছি, এবং ফাইনালি রিজেকশন যেখান থেকে নাই সেটা হচ্ছে 2.618 লাইন থেকে। তো আমরা কি বুঝলাম, ফিবোনাচি লাইন উইকলি বেসিসে সিলভার আর গোল্ডের ইন্টারন্যাশনাল চার্টে খুব ভালো একটা ট্রিগার পয়েন্ট হিসেবে কাজ করছে, যে আপনি প্রফিট বুক করবেন কি করবেন না, সেল করবেন কি করবেন না এটার জন্য। দেখুন লেটেস্ট ডেটা এবার লক্ষ্য করুন। লেটেস্ট ডেটা তো আমরা ফিবোনাচি পয়েন্ট এখান থেকে নিয়ে নিলাম, ফিবোনাচি রিট্রেসমেন্ট লাইন নিলাম। এবার এখানে কি কোথায় সুইং করেছে লেভেল, এখানে হাইয়েস্ট সুইং, নেগেটিভ সুইং, মানে যেখান থেকে স্টকটা পড়েছে, তাহলে এটা হচ্ছে মোটামুটি এই 21শে জুলাই এই লেভেল থেকে। তো এই লেভেলে আমরা দাগ টানলাম, আর নেক্সট সুইং কোথায় আছে এখানে, তাই তো এই সুইংয়ের একদম লাস্ট লো ধরবেন। তো লাস্ট লো ধরে আমরা এটাকে এই সাইড দিয়ে একটু বাড়িয়ে দেবো, রাইট সাইড দিয়ে একটু বাড়িয়ে দেবো, যাতে আমরা বুঝতে পারি। এবার ঠিক এইখানেও দেখুন, ঠিক সিলভারেও গোল্ডের মতনের সেম ঘটনা আমরা দেখতে পাচ্ছি, যে 1 পয়েন্ট, আমি এই দাগটাকেও একটু সরিয়ে নিই, চারটা ক্লিন হয়ে যাবে। দেখুন 1.618 এখানেও কিন্তু উপরে চলে যায়, কিন্তু 2.618 খুব কাছাকাছি রয়েছে। তো অবভিয়াসলি এটা কিন্তু একটা কসাস পয়েন্ট, লামসাম ইনভেস্টমেন্টের পয়েন্ট একদম নয়, এটা তো আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই টাইমে। আর এসআইপি যদি করতে থাকেন, 10 বছরের পরে গোল আছে, অবভিয়াসলি করতে থাকুন, এসআইপি নিয়ে কোনো প্রবলেম নেই। আর আমি কোন মিউচুয়াল ফান্ডে কত টাকা ইনভেস্ট করব এটা নিয়ে একটা অলরেডি ভিডিও বানিয়েছে, আপনি থাম্বনেল এখানে দেখতে পাচ্ছেন। তো সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, সেখানে আমি ডিসকাস করেছি যে কোন এজের মধ্যে কোন এজের মানুষেরা কোন মিউচুয়াল ফান্ডে কত টাকা ইনভেস্ট করবেন, এবং সেখানে আমি গোল্ড আর বন্ড মার্কেটে ইনভেস্টমেন্টের কথা কিন্তু বলেছি। তো গোল্ডে যদি ইনভেস্ট করতেই হয়, নিজের টোটাল পোর্টফোলিও 10%-এর উপরে একদম নয়, তাতে গোল্ড যত ভালো রিটার্ন দেখ না কেন। আর আরও একটা বায়াস রয়েছে কি, এবার তো গোল্ডের ব্যাপারটা বুঝতে পারলাম, গোল্ড আর সিলভারের ব্যাপারটা আশা করি আপনাকে ক্লিয়ার করে দিতে পারলাম। এবার আপনি যদি নিফটি ফিফটি চার্টে দেখেন, তো নিফটি ফিফটি ফাইনালি কিন্তু আমরা কি এর আগে সপ্তাহে ডিসকাস করেছিলাম যে ডাব্লিউ প্যাটার্নের ব্রেকআউট দিয়েছে। এখানে আমরা ডাব্লিউ প্যাটার্নের ব্রেকআউট নিয়ে কিন্তু ডিসকাসও করেছিলাম, যে এখানে ডাব্লিউ প্যাটার্নের একটা ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি। তো ব্রেকআউট দেওয়ার পর কন্টিনিউয়াসলি র্যালি আমরা দেখতে পাবো, এটা আমরা আইডিয়া করেছিলাম। আর যেহেতু লাস্ট 1 বছরে নিফটি রিটার্ন দেয়নি, মানে ইকুইটি মার্কেট রিটার্ন দেয়নি, তাই খুব হাইয়েস্ট প্রবাবিলিটি যে এবার যখন লিকুইডিটি মার্কেট রিটার্ন দিতে শুরু করবে, গোল্ড আর সিলভার মার্কেট কিন্তু রিটার্ন কম দেবে, এটা আমরা এক্সপেক্ট করতে পারি। কেন? কারণ যখন ইকুইটি মার্কেট চলে তখন গোল্ড আর সিলভার চলে না, তারা নর্মাল সিএজিআরও 10-12% রিটার্ন কিন্তু দেয়, কিন্তু ইকুইটি মার্কেট হাইয়েস্ট রিটার্ন দেয়। তাহলে এবার আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কোন মার্কেটের মধ্যে সবথেকে বেশি অ্যাসেট অ্যালোকেট করবেন। অবভিয়াসলি যেখানে আমাদেরকে ডেটা শো করছে সেটাই। তাই গোল্ড অলরেডি 60, 70, 80%, 90%, 100% রিটার্ন দিয়ে দিয়েছে। এবার টাইম এসেছে ইকুইটি মার্কেটের। ডেলি ক্যান্ডেল যদি আমরা এখানে ওপেন করে নিই, তখন ডেলি ক্যান্ডেলে আমরা লাস্ট উইকে এই লেভেলে ডিসকাস করেছিলাম। আমরা বলেছিলাম যে যদি এই যে দাগটা রয়েছে, মানে 25,439, এটাতে দাগ আমি সেদিনই দিয়েছিলাম, আজ পর্যন্ত সেই একই দাগ দেওয়া রয়েছে। তো আমরা বলেছিলাম যে এই লেভেলটা যদি ক্রস করে উপরে যায়, অলরেডি এখানে ক্রস করে দিয়েছে, একটা বুলিশ সাইন দেখিয়ে দিয়েছে, কিন্তু এই লেভেলটাও যদি ক্রস করে উপরে চলে যায়, তাহলে এই ছোট্ট যে রিজেকশন আছে 25,600, এই রিজেকশনটাকে আর মানবেই না, মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডে যেতে থাকবে। আর যেটা আমরা কন্টিনিউয়াসলি দেখলাম যে পরপর 3 দিন গ্রিন ক্যান্ডেল দিল, মিডলে একদিন কেবল রেড ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে। আপনি যদি গোনেন তাহলে এখানে দেখুন গ্রিন ক্যান্ডেল বেশি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা গ্রিন ক্যান্ডেল পরপর। আর সেখানে রেড ক্যান্ডেল কটা রয়েছে? রেড ক্যান্ডেল মাত্র 2টো। সো এখানে কিন্তু আমরা ইকুইটি মার্কেটের পাওয়ার বুঝতে পারছি। ফাইনালি কিন্তু ইকুইটি মার্কেট এবার 5th গিয়ারে চলতে শুরু করে দিয়েছে। তাহলে এখনই কি গোল্ড বন্ড নিয়ে পড়ে থাকবেন? গোল্ড বন্ডে এসআইপি করুন। গোল্ড মার্কেটের মধ্যে সিলভারে অনেক হাই ভ্যালুয়েশন চলছে। ইকুইটি মার্কেটে ইনভেস্টমেন্টের কথা ভাবুন, কোথায় ভালো রেজাল্ট দিচ্ছে, কোথায় ভালো স্টক পাওয়া যাচ্ছে। আর আমি বলেছিলাম যদি এইটা ক্রস করে উপরে যায়, মানে এটা যদি ক্রস করে তাহলে কন্টিনিউয়াসলি এখানে উপরে চলে যাবে। তো আমরা এক্সপেক্ট করেছিলাম যে হয়তো এখানে আরও 2-3টে ক্যান্ডেল ক্রিয়েট করবে, কিন্তু তা না করে দেখা গেল এই ক্যান্ডেলে একটা বিরাট বড় একটা ক্যান্ডেল করলো। মোটামুটি একটা ক্যান্ডেলে 1.03% পজিটিভে ক্লোজিং হয়, তারপরের দিনও কিন্তু প্রায় 0.49% কিন্তু ক্লোজিং হয়। তো আমরা খুব ভালো একটা র্যালি এখন দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি। 2 দিনেই কিন্তু এই লেভেলটা কভার করে দিল এবং এই লেভেলের উপরে গিয়েও কিন্তু মার্কেট ক্লোজিং দিয়েছে, এটা পজিটিভ সাইন। এবার নেক্সট দিন কি হতে পারে? নেক্সট দিন আমরা কি এক্সপেক্ট করতে পারি? নেক্সট দিন আমরা 2টা সিনারিও এক্সপেক্ট করতে পারি। এরপরে আবার গ্রিন ক্যান্ডেল এক্সপেক্ট করতে পারি, ওকে। আর যদি এটা না হয় তাহলে কি হতে পারে যে নেক্সট দিন মার্কেট এখানে একটু ঝিমলো, ঝিমিয়ে আবার আপ ট্রেন্ড শুরু করলো, কিন্তু এর যে টপ লেভেল রয়েছে, আপ ট্রেন্ডে তো আলটিমেটলি যাচ্ছে, কিন্তু এর যে টপ লেভেল রয়েছে, এই টপ লেভেলে কিন্তু এখানে একটু কনসলিডেশন জোন ক্রিয়েট করতেই হবে। যদি টপ লেভেলে কনসলিডেট না করে বা টপ লেভেল থেকে একটু ডাউনে না যায়, মানে এখানে টাচ করলো আবার নিচে নামলো, আবার টাচ করলো আবার নিচে নামলো, এইরকম সিচুয়েশন যদি না হয় তাহলে মার্কেটে কিন্তু একটা ভয় পাওয়ার সময়, তাহলে আবার পড়তে পারে মার্কেট।
তো অবভিয়াসলি মার্কেট যদি এইভাবে আমাদের এক্সপেকটেশন ওয়াইজ কাজ করে তাহলে অনেক বেটার পজিশনে মার্কেট থাকবে। তাহলে হোপফুলি আপনি গোল্ড আর সিলভারে কী করবেন, বাই করবেন, এসআইপি করবেন, হোল্ড করবেন নাকি সেল করবেন, সব কিছু ক্লিয়ার করতে পারলাম। আর ইকুইটি মার্কেট এখন কেমন পারফর্ম করছে সেটাও আপনার সাথে ডিসকাস করতে পারলাম। তাই আশা করছি এই ভিডিওটা দেখার পরে আর কোনো ভিডিও দেখার আর প্রয়োজন পড়বে না। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ারও করে দেবেন। আর আমি যদি আজকের ভিডিওতে আমরা সব প্রশ্নের আনসার দিতে পারি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আমি দেখতে পাচ্ছি অনেকেই লাইক করছেন, কমেন্ট করছেন, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। দেখুন আপনার সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেয় এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসার জন্য। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এখনও অবধি নিচে দেওয়া ডেসক্রিপশনে পিন কমেন্ট থেকে অ্যাঞ্জেল ওয়ানে অ্যাকাউন্ট ওপেন করেনি, এখনই যান, দেরি করবেন না। মিনিমাম 500 টাকা থেকে হলেও ইনভেস্টমেন্ট স্টার্ট করুন, ফাইন্যান্সিয়ালি ফ্রি বানান নিজেকে। আমার এই বুলা বেঙ্গলে একটাই উদ্দেশ্য যে আপনাকে ফাইন্যান্সিয়ালি ফ্রি বানানোর, আর সেটার জন্য আপনার প্রয়োজন হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট। আর ডেসক্রিপশনে পিন কমেন্টের লিঙ্ক রয়েছে, অ্যাকাউন্ট ওপেন করে নিন, ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। অনেক ধন্যবাদ।